আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজ একটু দেরিতে এই ভিডিওটা আপ করছি। আমার ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতার কারণে এটা হয়নি, এই জন্য আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। মূল প্রসঙ্গে আসি। অনেক দিন ধরে একটা আলোচনা চলছিল, আমি নিজেও বহুবার বলেছি এই যে এদেশের অনেক মানুষ বিশ্বাস করতে চান না যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, এবং এটা কেন বিশ্বাস করতে চান না, কি যুক্তিতে। এই যুক্তিগুলিও কিন্তু অনেকে জানেন না, আমিও জানি না। এবং এটা নিয়ে আমিও বহুবার বলেছি যে সরকার যেভাবে অগ্রসর হচ্ছে, কোনো কারণেই আমি বলতে পারবো না, আমি প্রমাণ করতে পারবো না যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সংশয় আছে। তো প্রমাণ করতে পারবো না, তারপরেও দ্বিধা কেন? এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি, অনেকেই এটা নিয়ে আলোচনাও করেছেন, কিন্তু কেউ কিন্তু কনক্রিট কোনো ঘটনা দেখাতে পারেননি যে এই কারণে মনে করা যেতে পারে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে নাও হতে পারে। তো সেই কারণটার অপেক্ষায় আমরা ছিলাম যে আসলে কোনো কারণটা পাওয়া যায় কিনা। আমার মনে হচ্ছে যেন আমরা সেরকম কারণ পেতে যাচ্ছি, সামনে আরও পাবো কিনা জানি না, মনে হয় পেতে যাচ্ছি। একটা কারণ পেয়েছি আজকে, সেটা আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন আজকে একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হলো একটা ছোট দলের এক নেতা, সে একটা ঘটনা ঘটিয়ে বসেছে। দলটার নাম হলো বাংলাদেশ কংগ্রেস। এই দলের কোনো কর্মকাণ্ড, কোনো রকম আপনার উপস্থিতি আপনার এলাকায় আছে, দেখেছেন? আমি দেখিনি ভাই। কিন্তু এই পার্টির যিনি সাধারণ সম্পাদক, ভদ্রলোকের নাম হলো মোহাম্মদ ইয়ারুল ইসলাম, উনি আবার একজন আইনজীবী। উনি আজকে আদালতে একটা রিট করেছেন, আজকে বুধবার হাইকোর্টের একটা রিট করেছেন। সেই রিটটা হলো যে উনি নির্বাচন কমিশনকে কিছু প্রশ্ন করেছেন এবং বলেছেন যে এই কাজগুলো না ঘটলে পরে নির্বাচন হওয়া উচিত না। এবং উনি রিটের মাধ্যমে বলেছেন যে সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড যেন এইগুলির সমাধান না হওয়া পর্যন্ত বন্ধ থাকে। তো আদালতে রিট করলে তো অনেক কিছুই হয়। আদালত যথারীতি নির্বাচন কমিশনকে, সিইসিকে এটা নিয়ে বলেছেন, যেটা নিয়ে আলোচনা হবে। উনি সিইসিকে প্রধান বাদী করেছেন এবং আগামী সপ্তাহে এই রিটটার উপর আলোচনা হবে। আলোচনা হওয়ার পর অনেক কিছু হতে পারে, নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে। দেখুন, আগামী সপ্তাহে নির্বাচনের শিডিউল ঘোষণা করার কথা। যদি আপনি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন করতে চান, তাহলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আপনাকে শিডিউল ঘোষণা করতে হবে। সেভাবেই শিডিউল ঘোষণার জন্য বলা হয়েছিল যে 11-12 তারিখের মধ্যে শিডিউল ঘোষণা করা হবে। এখন যদি এই সপ্তাহে যদি এটার শুনানি হয়, শুনানিতে যে কারণগুলি দেখিয়েছেন এই ভদ্রলোক, কারণগুলি কিন্তু ভ্যালিড। আমি কিন্তু কারণগুলিকে সাপোর্ট করি, যত কিছুই বলি না কেন। কারণ উনি কী বলেছেন? উনি বলেছেন যে নির্বাচনের সময় রিটার্নিং অফিসার সাধারণত কে হয়? রিটার্নিং অফিসার হয় ডিসি, এবং উপজেলা সহকারী রিটার্নিং অফিসার যিনি হয় এটা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও। এই ইয়ারুল ইসলাম সাহেবের বক্তব্য যে নির্বাচন কমিশনের জেলা নির্বাচন কর্মকর্তা একজন আছে, উপজেলা নির্বাচন কর্মকর্তা আছে। তো রিটার্নিং অফিসার কেন জেলা নির্বাচন কর্মকর্তা হবে না? একদম ভ্যালিড কারণ, প্রশ্নটা কিন্তু ভ্যালিড। এটা নিয়ে আমি নিজেও বহুবার বলেছি যে কেন ডিসিকে বানাতে হবে, কেন? এবং ডিসিকে যখন আপনি বানাবেন তখন কিন্তু আপনি প্রশাসনের আন্ডারে চলে গেলেন, তখন কিন্তু নির্বাচনটা পরিচালনা করছে প্রশাসন, নাম হচ্ছে নির্বাচন কমিশন। অনেক সময় বলা হতো না যে নির্বাচন কমিশন হলো পোস্ট অফিসের মতো, ওখানে সেগুলো জমা হয়, ওনারা দেখেন। তাহলে মূল কাজটা কিন্তু করে ডিসি। উনি রিটার্নিং অফিসার, উনি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, অনেক কিছু উনি অনেক কিছু করেন, উনি অনেক কিছু করতে পারেন। এবং এটা পারেন বলেই কিন্তু এইবার এই যে নতুন সরকার আসার পর ওই নির্বাচনের সময় যারা যেখানে ডিসি ছিলেন, যারা যেখানে এসপি ছিলেন, তাদের ব্যাপারে তারা কিছু ব্যবস্থা কিন্তু নিয়েছেন। সেই নিয়ে নেওয়াটা একদম আপনার পাইকারি হারে নেওয়া হয়েছে, সেটাও আবার ঠিক হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু ওনারা একটা জায়গায় ঠিক ছিলেন যে আসলেই নির্বাচনকে যদি ম্যানিপুলেট করতে হয় তাহলে এই জায়গাটা হলো মূল জায়গা। ডিসি, ইউএনও, এসপি হলো মূল জায়গা।
তো ইয়ারুল ইসলাম সাহেব এই পয়েন্টটাই বলেছেন যে নির্বাচন পরিচালনা ওনারা কেন করবেন? নির্বাচন পরিচালনা করার জন্য প্রত্যেকটা জেলায় জেলা নির্বাচন কর্মকর্তা নামে একটা পোস্ট আছে, তো উনি কেন করবেন না? উনাই তো রিটার্নিং অফিসার হওয়া উচিত, তাকে প্রশাসন সহায়তা করবে এ পর্যন্ত, কিন্তু কাজটা তো উনি করবেন। তো এই যে বেসিক পয়েন্টটা, এটা কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। তিনি আরও একটা মৌলিক প্রসঙ্গ তুলেছেন, রিয়েলি মৌলিক, আমি এটাকে পছন্দ করি। সেটা উনি বলেছেন যে এই নির্বাচন কমিশনে যারা সচিব হন তারা কিন্তু বাইরের থেকে আসে, প্রশাসনে বিভিন্ন জায়গায় থাকে, তাদেরকে এনে নির্বাচন কমিশনের সচিব বানিয়ে দেওয়া হয়। ইয়ারুল সাহেবের বক্তব্য হলো এটা কেন হবে? এই জেলা নির্বাচন কর্মকর্তা যারা আছে, নির্বাচন কমিশনের যারা নিজস্ব জনবল আছে, তারা কেন পদোন্নতি পেতে পেতে সচিব পর্যন্ত হতে পারবে না? সচিব অথবা জয়েন্ট সেক্রেটারি তারা হতে পারবে না কেন? এটা হওয়া উচিত, এবং আমিও এর সঙ্গে একমত, এটা হওয়া উচিত, খুবই হওয়া উচিত। কেন আপনি বাইরের থেকে একজন লোককে এনে কমিশনার বানাবেন, কমিশনের সচিব বানাবেন? কেন বানাবেন? এটা উচিত না। সে অন্য একটা সচিবালয় ছিলেন, হয়তো সচিবই ছিলেন, ওনাকে নির্বাচন কমিশনের সচিবালয়ে আনতে হবে কেন? তা মানে কি, এই নির্বাচন কমিশন সচিবালয় পর্যন্ত আমলাতন্ত্রে একটা প্রভাব এখানে রয়ে যায়, থেকে যায়। তখন আমলা দ্বারা নিয়ন্ত্রিত হয় পুরো নির্বাচন ব্যবস্থা, দেশটাই চলছে আমলাদের দ্বারা, কিছু দ্বারা করার নেই। হাসিনারা বলে মূল কাজ কে করছে, অপকর্মগুলি কে করছে? আমলারা করেছে, এবং সেই আমলারা কিন্তু এখনও আছে, বহাল তবিয়তে আছে, সব জায়গায় আছে, কোনো সমস্যা হয় নাই। তারাই চালাচ্ছে দেশ, আগামীতেও হয়তো তারাই চালাবে। তো এই যে আমলাতন্ত্রের বাইরে যাওয়ার জন্য এই যে ওনার আবেদনটা আদালতের কাছে, আমি মনে করি এটা খুবই একটা ভ্যালিড আবেদন। আমি বাংলাদেশ কংগ্রেস পার্টিকে যতই আপনার গুরুত্ব না দেই না কেন, হয়তো গুরুত্ব দেই না, আমি এই পার্টি আমি জীবনে নামও শুনি নাই, এই পার্টির কী উদ্দেশ্য আমি সেটাও জানি না, এই পার্টিতে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে আমার দেশের সমাজ এবং রাষ্ট্রে এই পার্টির কী অবদান সেটাও আমি জানি না। কেবল জানি যে নির্বাচনের সময় অনেক স্বতন্ত্র প্রার্থী, যাদেরকে 1% ভোটারের স্বাক্ষর জোগাড় করতে হয়, তারা এই সমস্ত পার্টির থেকে নমিনেশন নিয়ে ওই জায়গা থেকে বাঁচে, এবং বিনিময়ে কিছু লেনদেন হয়, এটুকু বিভিন্ন সময় শুনেছি আমি। যাক, সেটা হলো এক প্রসঙ্গ। কিন্তু এই ছোট পার্টির নেতা, সাধারণ সম্পাদক মহাসচিব উনি ইয়ারুল ইসলাম সাহেব, উনি কিন্তু একটা বড় কাজ করেছেন। এই পর্যন্ত একটা পার্ট, এখন আসেন দ্বিতীয় পার্টে আসি। প্রশ্ন হচ্ছে এই ভালো কাজটা উনি এখন কেন করছেন? আজ থেকে 2 মাস আগে কেন করেন নাই? আজ থেকে 3 মাস আগে কেন করেন নাই? আগে করলে এটা কিন্তু একদিনের সমাধান হয়ে যেত। কিন্তু উনি এমন এক সময় করেছেন যখন নাকি নির্বাচনের উপর একটা স্থগিত আদেশ আসতে পারে, নির্বাচনের শিডিউল পিছিয়ে যেতে পারে, যাবে আমি বলছি না, বাট যেতে পারে। যদি পিছিয়ে যায় তাহলে কি পিছাবে? ফেব্রুয়ারির নির্বাচন পিছাবে। এই যে ফেব্রুয়ারির নির্বাচন পেছানো, তাহলে কি আমি বলবো এটা কেউ করাচ্ছে? আমি ইয়ারুল ইসলামের উপর কিন্তু অশ্রদ্ধা করছি না, ইয়ারুল ইসলামের যে আকাঙ্ক্ষা এবং ওনার যে উদ্দেশ্য তা নিয়ে এগুলো সন্দেহ পোষণ করছি না, কিন্তু পাশাপাশি সময়টার কথা ভাবছি। এই সময়ে এটা কেন হয় না? ধরেন আপনার বাড়িতে একটা ঘরের মনে করেন একটা দেয়ালটা নষ্ট হয়ে গেছে, রং করতে হবে, অথবা বাথরুমটাকে ঠিক করতে হবে, ওটাকে আপনি সংস্কার করতে চান, তো ওটা সংস্কার করতে গেলে তো মনে করেন আপনার অন্ততপক্ষে 15-20 দিন সময় লাগবে, অনেক কিছু ভাঙাভাঙি হবে, ইট ভাঙা হবে। এখন ওই বাড়িতে ধরেন বিয়া লাগছে, এখন যদি বিয়ার 2 দিন আগে বলে আমার এগুলি সংস্কার করতে হবে, তাহলে ভাই হবে? আপনি আগে বলতেন। তো নির্বাচনের যখন একদম চূড়ান্ত সময়, সেই সময়ে এসে আপনি রিট করে বসলেন, নির্বাচন পেছানোর কিন্তু একটা আশঙ্কা দেখা যাচ্ছে। আবার আরেকটা ঘটনা কিন্তু আছে, আমি যতটুকু জেনেছি, ওই যে জোটবদ্ধ দলগুলোকে নিজেদের প্রতীকে নির্বাচন করার যে কথাটা বলা হচ্ছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, এবং মনে করা হচ্ছে সেটা নিয়েও কেউ কেউ আদালতে যেতে পারে। যদি যায় সেটা কি হবে? আরেকটা রিট হতে পারে। কিন্তু তার মানে এই সবারই মতলবটা আসলে কি? আসলে নির্বাচনটা যিনি পিছিয়ে যায়। এবার বরং ভাবেন আপনারা যে নির্বাচন পেছালে লাভ কার?
আমি কিন্তু সবসময় যে কোনো আলোচনায় আমি করি না কেন, আমি কিন্তু একটা কথা আপনাদের প্রায় বলি যে আসলে বেনিফিশিয়ারিকে এটার দিকে তাকাবেন। যখন কোনো অঘটন ঘটে, যখন কোনো সুঘটন ঘটে, যে ঘটনাই ঘটুক, আপনাদের চিন্তা করতে হবে এটা বেনিফিশিয়ারিকে, এটা করলে পরে, এটা হলে পরে লাভটা কার হয় সেটা চিন্তা করে দেখেন। আপনাদের মাথার মধ্যে আসে পড়তে পারে চিন্তাটা যে তাহলে কি যারা 5 বছর থাকতে চায়, 10 বছর থাকতে চায়, 50 বছর থাকতে চায়, এটা কি তাদের দাবার কোনো চাল? আপনারা ভাবুন, পরে কথা হবে। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ জমানাতে 2009 সনে যে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছিল বা বিডিআর বিদ্রোহ ঘটেছিল, হোয়াট এভার মেবি, এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি কালো অধ্যায়। এরকম একটা দুঃখজনক ঘটনা, যে দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে একটি বাহিনীর বিডিআর, বাংলাদেশ রাইফেলস, সেই ব্রিটিশ জমানা থেকে এই নামটি চলে আসছে। তো সেই নামটিকে বাদ দিয়ে নতুন একটি নাম দেওয়া হয়েছে বিজিবি। তো সেই যে বিডিআর, যেটির ধারাবাহিকতা, ট্রেনিং, সব কিছু সেই ব্রিটিশ জমানা থেকে চলে আসছিল। পাকিস্তান জমানাতে সেটা ছিল যে নাম, ওই একই নামে পরিবর্তন করে বিডিআর হয় স্বাধীন বাংলাদেশে। আমি অনেক দিন বিডিআরের মধ্যে, আমি যখন ঢাকা কলেজে পড়ি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে পড়ি, আমার ঠিক মনে নাই, বেশ কিছুদিন বিডিআরে থাকার সুযোগ হয়েছিল। আমার এক আত্মীয় ওখানে চাকরি করতেন, আমি তার বাসায় থাকতাম। তো সেই বিডিআরের ভেতরকার, একেবারে পিলখানার ভেতরকার যে পরিবেশ এখন আমার চোখের মধ্যে ভাসে। দ্বিতীয়ত, আমার যে বাসাটি ঢাকাতে, আমার যে ধানমন্ডির বাড়ি, এটি একেবারে বিডিআরের লেকের পাড়ে। এ পাশে একেবারে নাইম ঢাকা কলেজের গলির একদম শেষ বাড়িটা, ওখানে আমি থাকি। এরপর তৃতীয়ত, যে এই ঘটনাটি যখন ঘটেছে তখন আমি সংসদ সদস্য। চতুর্থত, এই ঘটনা যেদিন ঘটল সেটি সকালে যখন ঘটেছে, সেই সময়টিতে আমরা একটা ট্রেনিংয়ে ছিলাম। আর আমার স্ত্রী, পরিবার পরিজন, এটা তারা সৎচক্ষে এই দৃশ্য দেখার সুযোগ হয়েছে। এবং সকাল 10টা থেকে যে কয়জন 6-7 জন সংসদ সদস্য যারা শেখ হাসিনার বাড়িতে এসেছিলেন, আমি তাদের মধ্যে একজন ছিলাম। এবং ওই বাড়িতে সেই সকাল 10টা থেকে, অর্থাৎ যমুনাতে সকাল 10টা থেকে সেই বিকাল 4টা পর্যন্ত আমরা সেখানে ছিলাম। কাজেই আমার কাছে এই দৃশ্যটি, এই ঘটনাটি, প্রেক্ষাপটটি একটি অদ্ভুত। আমি একটার সঙ্গে আর একটা কখনো মেলাতে পারিনি। আমার মধ্যে যে ভয় ছিল, যে আতঙ্ক ছিল, ক্ষমতা হারানোর যে আতঙ্ক কাজ করেছিল, এবং ওই দিন বা ওই রাতে মন্ত্রীপাড়ার যে দৃশ্য, যেটা আমি দেখেছি, এবং ক্ষমতার একদম কাছাকাছি থেকে যা কিছু দেখেছি, তার সঙ্গে পরবর্তীকালে আরও কয়েকটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেই ঐতিহাসিক ঘটনাটা হলো যে আমি যখন আবার 2013 সনে জেলে গেলাম, কাশিমপুর জেলে, ওই জেলে প্রায় 800 সেই বিডিআরের যারা সাজাপ্রাপ্ত হয়নি তখনও, যাদের বিচার চলমান ছিল এবং অনেকে সাজা পেয়েছেন, তারা সেখানে ছিলেন, চাকরিচ্যুত সেই বিডিআর কর্মকর্তা না, ঠিক বিডিআর সদস্য। তো তাদের সঙ্গে খুব অন্তরঙ্গ পরিবেশে কথাবার্তা বলার সুযোগ হয়েছে, এবং ভিতরে যে আসলে কি হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমি অন্তত 300-400 জন লোকের সাক্ষাৎ নেয়ার আমার সুযোগ হয়েছিল। জেল থেকে বেরোয় আমি একটা বই লিখি, এমপির কারাদহন, যে বইটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে অনেক দিন ছাপা হয়েছিল নিয়মিতভাবে। তো সেখানে এই কথাগুলো ছাপা হচ্ছিল, এবং ওটা সম্ভবত সরকারের যারা লোকজন রয়েছেন তারা ওইটা সহ্য করতে পারেননি। ফলে ওই বইটির অর্ধেক অংশ বাংলাদেশ পত্রিকায় ছাপা হয়েছিল, আর বাকি অংশ
সেই পত্রিকা কর্তৃপক্ষ 2013 সনে ছাপাতে পারেনি। যা হোক, সেটি বই আকারে ছাপা হয়েছে, অনেক মানুষ পড়েছেন। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের দেশে তো আসলে বইপত্র পড়া বা পত্রপত্রিকা পড়া এটি কর্তা ব্যক্তিদের আসলে হাতে হয় না। দ্বিতীয়ত, যে দার্শনিক চিন্তাভাবনা দিয়ে ঘটনার ভিতর থেকে অন্য একটি ঘটনা বের করা এবং কোনো একটি ঘটনার মধ্যে কী কী মনস্তাত্ত্বিক বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো অনুসন্ধান করার মতো যে দার্শনিক মন দরকার, সময় দরকার, ধীর শক্তি দরকার, এটি আমাদের দেশের বেশিরভাগ মানুষের নেই। ফলে আমাদের দেশে অনেক মানুষ তৈরি হয়েছে, গোপাল ভাঁড় তৈরি হয়েছে, মীর জাফর তৈরি হয়েছে, ইয়ার লতিফ, রায়দুর্লভ তৈরি হয়েছে, কিন্তু একজন ইবনে খালদুন, একজন হেগেল, একজন কার্ল মার্কস আমাদের এই বাংলার জমিনে কখনো তৈরি হয়নি। আমাদের সর্বোচ্চ দার্শনিক সেটা হলো আহমদ ছফা। আমাদের সর্বোচ্চ দার্শনিক এখন সেই আহমেদ ছফার যে ছাত্র ডক্টর সলিমুল্লাহ খান, এর উপরে আমরা আসলে যেতে পারিনি। এনিওয়ে, এখন এই যে বিডিআরের প্রসঙ্গ নিয়ে কথা বলছি এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা আসার পরে সকলের একটা দাবি ছিল যে এখানে মানুষের যে সন্দেহ, যে অবিশ্বাস এবং মানুষের যে একটা সেন্টিমেন্ট, এটা বিডিআর হত্যাকাণ্ড বা বিদ্রোহ, তার পরবর্তীতে এটার পুনর্গঠন এবং এটা নিয়ে আওয়ামী লীগ সরকার যে একটা তদন্ত রিপোর্ট করেছিল সেটা, এবং যে বিচার কার্য, মানে এটা কোনো অবস্থাতেই মানুষের আবেগের সঙ্গে যায়নি, বিশ্বাসের সঙ্গে যায়নি। এটার সঙ্গে কতটা ফ্যাক্ট ছিল, কতটা ফ্যাক্ট ছিল না, এটা পরের ব্যাপার। যেটা ছিল, যখন এই ঘটনাটা ঘটল, তারপরে দেশে দেশের বাইরে একটা নিদারুণ প্রচারণা, সেটা হলো এই কাণ্ড ঘটিয়েছে ভারত। দ্বিতীয় প্রচারণা হলো সেটা 2009-10 সনে ব্যাপক প্রচারণা, ভারত এই ঘটনাটা ঘটিয়েছে। আর এই ভারতের এই কর্ম ঘটানোর জন্য সেনাবাহিনীর মধ্যে ভারতের যারা এজেন্ট ছিলেন তারা, স্বয়ং শেখ হাসিনা এবং তার যে সকল রাইট হ্যান্ড ছিলেন, যেমন তাপস, তারপরে সেই জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ওনারা রাজনৈতিকভাবে এই বিষয়গুলো অর্গানাইজ করেছেন। তারপর জনাব সোহেল তাজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত, আর সাহারা খাতুন তো মরে বেঁচেছেন। এই জিনিসগুলো প্রচারটা চলছিল 2009 সাল থেকে। আওয়ামী লীগ শত চেষ্টা করেও এই প্রচারণার বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করতে পারেনি। 2 নম্বরে হলো যে পরবর্তীতে যখন আওয়ামী লীগের ক্ষমতা নিরঙ্কুশ হয়ে গেল 2016-17 সনের পর থেকে, তখন এই বিডিআর মিউটিনিটি, এই বিষয়টিকে তারা পাত্তাই দিতে চায়নি। যা হোক, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, আসার পর এই বিডিআর হত্যাকাণ্ডের বা বিডিআর মিউটিনি, বিদ্রোহ যেটা, এটাকে নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হলো এবং সেই তদন্ত কমিটির প্রধান রূপে জনাব ফজলুর রহমান নামক একজন কর্মকর্তা, যিনি একসময় বিডিআরের ডিজি ছিলেন, একজন মেজর জেনারেল। তো তিনি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলেন, টুপি পরেন, সম্ভবত একসময় মাদ্রাসায় পড়তেন। অনেকে তাকে জামাতের রিক্রুট, জামাত ঘেঁষা, এরকম ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেন বা ট্যাগ দেওয়ার চেষ্টা করেন। আমি ভদ্রলোককে ব্যক্তিগতভাবে চিনি না, তবে তার কথাবার্তা শুনলে মনে হতো যে তিনি বেশ রাগী একজন মানুষ, ড্যাশিং হিরো। তারপর এত কিছু চিন্তা ভাবনা করেন না, লাইক আদার মিলিটারি অফিসার। তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথা বলেন, তার মধ্যে ভারত বিদ্বেষ প্রবল। তিনি মনে করেন যে বাংলাদেশের হাতে যে ক্ষমতা রয়েছে এবং জিও পলিটিক্যাল কারণে বাংলাদেশের যে শক্ত অবস্থান আছে, এটাকে পুঁজি করে যদি ভারতের 7 সিস্টার আক্রমণ চালানো হয়, এমনকি মায়ানমারে যদি আক্রমণ চালানো হয়, তাহলে এই যে এখন রোহিঙ্গাদের যে সমস্যা,
জনাব ফজলুর রহমানকে যদি সেনাবাহিনীর প্রধান করা হয় অথবা তাকে যদি নিরাপত্তা উপদেষ্টা করা হয়, তিনি একেবারে প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হলো তিনি একেবারে এই আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করবেন এখন বা আগে সেই মায়ানমারের আর্মির সঙ্গে যুদ্ধ করবেন, যুদ্ধ করে পুরো সেই রোহিঙ্গা অঞ্চল এটি তিনি দখল করে নেবেন এবং বাংলাদেশের সঙ্গে একীভূত করে ফেলবেন। এই কথা তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে গত কয়েক বছর যাবৎ টেলিভিশনে তিনি বলে আসছেন। দ্বিতীয়ত, তার সময়টিতে ভারতীয় যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, সেই বিএসএফের সঙ্গে বিডিআরের একটা সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষে বিএসএফের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং ধরে নেওয়া হয় যে ওই যুদ্ধের সকল যে কৃতিত্ব, ওটাকে যুদ্ধ বলবেন না ওটাকে সংঘর্ষ বলবেন সেটা পরের ব্যাপার, ওটা জনাব ফজলুর রহমানকে একটা বীরত্বের পর্যায়ে নিয়ে গেছে এবং বিডিআরের যারা সাধারণ সদস্য সবাই মনে করেন যে সেনাপতি যদি থাকতে হয় তাহলে ফজলুর রহমান সাহেবের মতোই থাকতে হয়। তো ভদ্রলোকের সঙ্গে আমার সরাসরি কখনো দেখা হয়নি, কথা হয়নি। তো তিনি টেলিভিশন টক শোতে আসেন, বিশেষ করে যে সকল ইসলামপন্থী বা দক্ষিণপন্থী ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তাদের পছন্দের মানুষ জনাব ফজলুর রহমান। তিনি অ্যাভারেজ বাঙালির চেয়ে লম্বা মানুষ একটু সরল সোজা হয়, এত প্যাঁচগোছ তারা বোঝে না। আমাদের দেশে লম্বা মানুষদেরকে বেকুব বলে বেশিরভাগ মানুষ, কিন্তু যেহেতু তিনি সেনাবাহিনীর একজন বড় কর্তা ছিলেন, তাকে এই কথা না বলে তাকে তিনি অন অ্যাভারেজ ক্রিটিক্যাল না, সহজ সরল স্ট্রেট ফরওয়ার্ড আপনি বলতে পারেন। কিন্তু আমাদের দেশে লম্বা মানুষের নানা রকম কথা আছে। আলতাফ হোসেন চৌধুরীকে তো আপনারা চিনেন, সেই পটুয়াখালীর এমপি, সাবেক বিমান বাহিনী প্রধান। তো তার সঙ্গে একজন স্থানীয় রাজনীতিবিদ বেশ লম্বা চূড়া ফজলুর রহমান সাহেবের মতোই লম্বা। তো একটা বিরোধ আছে। তো সেই বিরোধের প্রেক্ষিতে তিনি সেই লম্বা ভদ্রলোকে বরিশালের আঞ্চলিক ভাষায় নাহল গাছ হিসেবে ডাকেন। নাহল গাছ মানে নারকেল গাছ, আর লম্বা মানুষকে আমাদের বরিশাল অঞ্চলে বলে লম্ফা। ওই লম্ফাটা কি করলো? তো ফজলুর রহমান এরকম লম্বা চওড়া একজন মানুষ, আর সেনাবাহিনীতে যারা চাকরি করেন, লেফট করেন, তো তারা পায়ের উপর এত বেশি তাদের জোর থাকে, তাদের সবারই হাঁটুতে প্রবলেম হয়, অনেকের 10-12 বার পর্যন্ত এই নি অপারেশন করতে হয়। এই জন্য অনেকে দুষ্টুমি করে বলেন যে তারা লেফট করতে করতে তাদের বুদ্ধি হাঁটুতে নেমে যায়। তো এরকম বিভিন্ন কথাবার্তা ফৌজি যারা লোকজন রয়েছেন তাদেরকে নেওয়া হয় এবং তারা এটা খুব এনজয় করেন, ভীষণ রকম এনজয় করেন। তো সেই ফজলুর রহমান সাহেবকে একটি কমিশন প্রদান করে তদন্ত রিপোর্টের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এই প্রতিবেদনের সত্য মিথ্যা, বাস্তবতা বা বাস্তবায়ন, আগামীতে এটা কীভাবে বাস্তবায়ন হবে, এই বিষয়গুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে এখানে যে বিষয়গুলো সে 2009 সন থেকে সন্দেহ করা হয়েছিল এবং যে বিষয়গুলো পপুলার ছিল, মানুষের বিশ্বাসের ক্ষেত্রে মানুষ এই বিষয়গুলি মনে করতেন যে এই টোটাল ঘটনাটি ঘটিয়েছে ভারত। এখানে বিডিআর সদস্যদের মধ্যে যে ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, অফিসারদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, এবং তারাও যে বিডিআর যে মূলত বিএসএফের মতো একটি প্রতিষ্ঠান হতে চাচ্ছিল দীর্ঘদিন ধরে, কোনো অবস্থাতে বিডিআরের টিল টুডে এখন পর্যন্ত বিএসএফের মানে বিজিবির মধ্যে সেনাবাহিনী থেকে ডেপুটেশনে কর্মকর্তারা এসে এখানে নেতৃত্ব দেবেন, এটা কিন্তু বিজিবি বা বিডিআরের যারা সাধারণ সৈনিক তারা কখনোই পছন্দ করে না। তারা চায় যে আনসার বাহিনীর মতো তাদেরও একটা, যাকে বলা হয় সেই কমিশন র্যাঙ্কগুলো থাকুক। এটা সেই কোনো মিলিটারি একাডেমির মাধ্যমে হতে পারে, সেটা পুলিশ একাডেমির মাধ্যমে হতে পারে, সেটা বিসিএসের মাধ্যমে হতে পারে, এরকম তাদের একটা দাবি দীর্ঘদিন ধরে ছিল। দ্বিতীয়ত, যে চাল ডাল যে প্রজেক্ট যেটা শুরু হয়েছিল 111-এর সময়, এটা নিয়ে সকলের মধ্যে বিস্তর মানে যাকে বলা হয় অভিযোগ ছিল। অনেকের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছিল, অনেকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যাচ্ছিল, এবং এই যে বিডিআরের যারা সাধারণ মানে এই ডাল ভাত কর্মসূচির জন্য যারা শ্রম দিতেন, তাদের কর্মকাণ্ড অনেকটা রাস্তার সেই ঠেলাগাড়ির চালক, লেবার, কুলি, মুটে মজুরের মতো হয়ে গিয়েছিল। তারা তরিতরকারি বিক্রি করতেন, এগুলো বস্তা মাথায় নিয়ে যেতেন। এই কর্মকাণ্ডগুলো
তৎকালীন বিডিআরের যারা সিপাহী তারা এটা মেনে নিতে পারেননি। এনিওয়ে, তো এই অনেকগুলো বিষয় ছিল যে বিষয়গুলো এই তদন্ত প্রতিবেদনে কিভাবে এসেছে এটা বলতে পারবো না, কিন্তু এখানে যেগুলো পপুলার, একেবারে জনপ্রিয়, যেগুলো আশা করা হয়েছিল, যেগুলো আশঙ্কা করা হয়েছিল, এবং জনমনে যারা আওয়ামী লীগ বিরোধী, যারা ভারত বিরোধী, তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য যে ধরনের বক্তব্য থাকা দরকার ছিল, প্রায় সবগুলো বক্তব্য টু দি পয়েন্টে এখানে সন্নিবেশিত করা হয়েছে। এর ফলে সেনাবাহিনীর সঙ্গে বিজিবির সম্পর্ক বা তৎকালীন বিডিআরের সম্পর্ক, এমনকি বর্তমান সেনা প্রধানের সঙ্গে এই সংঘর্ষের, এই বিদ্রোহের কি সম্পর্ক রয়েছে, আওয়ামী লীগের সঙ্গে এই বিদ্রোহের যে সম্পর্ক, এটি এখানে স্পষ্ট করা হয়েছে। এবং এখানে সরাসরি ভারতকে দায়ী করা হয়েছে বাই নেম, যে তারা বাংলার মাটিতে সৈন্য পাঠিয়ে, গুপ্তচর পাঠিয়ে, এবং এখানকার পলিটিক্যাল যারা লোকজন রয়েছে তাদেরকে মোটিভেট করে এইরকম একটি জঘন্য হত্যাকাণ্ড তারা চালিয়েছে, প্রথমত বিডিআরকে ধ্বংস করার জন্য, যেন তারা কোনো অবস্থাতেই বিজিবির সঙ্গে, মানে বিএসএফের সঙ্গে আগামীতে কোনো যুদ্ধ, সংঘাত, সংঘর্ষ করতে না পারে, অথবা সীমান্তের ওপারে বিজিবি মানে বিএসএফ যখন মানে প্রকাশ্যে মলত্যাগ করে, ওপেন এয়ার, এটা তো ভারতীয়দের একটা অভ্যাস, তো তখন যেন বিজিবি বা বিডিআর তারা ঢিল ছুঁতে না পারে, হাসতে না পারে, বা যারা অতিরিক্ত ভারত প্রীতি তারা যেন গিয়ে তাদের একটু শৌচকর্ম করে দিতে পারে, এরকম যেন একটা দাসত্বের মনোভাব থাকে। এই মনোভাব তৈরি করার জন্য বিডিআরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্ল্যান ভারত করেছে। এই প্রতিবেদনের মাধ্যমে সেটা শতভাগ নিশ্চিত করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, যে সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা হত্যার মাধ্যমে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের ভয়, আতঙ্ক, দ্বিধা বিভক্তি তৈরি করে দেওয়া হয়েছে। তো এনিওয়ে, জনাব ফজলুর রহমান যে কাজটি করেছেন, সেই কাজ এখন তার যারা সমর্থক রয়েছেন, তিনি তো যে কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন, সেই কমিউনিটির পীর হজরতুল আল্লাম, তাকে অনেকেই মহামানব মনে করেন। তো ভবিষ্যতে সেই গ্রুপটি, দক্ষিণপন্থী গ্রুপটি যদি ক্ষমতা আসে, তিনি হয়তো দেশের নিরাপত্তা উপদেষ্টা হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, বা আরও অনেক কিছু হবেন। তো তার সেই যে শ্রমলব্ধ কমিশনের রিপোর্ট, এটি একটা ইউনিক প্রোডাক্ট। এই প্রোডাক্টটি আমি অনেকগুলো বিখ্যাত কমিশনের রিপোর্ট পড়েছি। কিছু রিপোর্ট তো সাহিত্যের মানে এত উচ্চ পর্যায়ের, তার মধ্যে উইলিয়াম হান্টারের সেই বিখ্যাত দ্য ইন্ডিয়ান মুসলিম, দুনিয়া কাঁপানো একটি প্রতিবেদন, ওটাও পড়ার আমার সুযোগ হয়েছে। তো ফজলুর রহমান সাহেবের এই প্রতিবেদনটি বই আকারে ছাপা হোক, আমরা পড়ি, আর এই প্রতিবেদনের আলোকে যে সকল সুপারিশগুলো করা হয়েছে সেগুলো বাস্তবায়ন হোক, আর যাদেরকে ইন্ডিকেট করা হয়েছে এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিচার হোক, দৃশ্যমান বিচার হোক, আর যারা পালিয়ে আছে তাদেরকে ধরে এনে বিচার করা হোক, এবং সেই বিচার করার ফলে সে ফিরতে না হয়। এবং যুক্তরাজ্যে তিনি যে একটা স্থায়ী আবাস গড়ে তুলেছিলেন, সে আবাসটি তে আবার ফেরার সুযোগ তার চিরতরে বন্ধ হয়ে যায়। মানে এই ঝুঁকিটা নিতে এখনো তিনি মানসিকভাবে প্রস্তুত নন হয়তো। কিন্তু তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ বাংলাদেশের একজন প্রভাবশালী সম্পাদক আমাকে নিশ্চিত করেছেন যে তার সঙ্গে তারেক রহমানের কথা হয়েছে, এবং তিনি লিখছেন শিওর, নিশ্চিত তারেক রহমান তাকে বলেছেন তিনি দেশে ফিরছেন। তারেক রহমান তার মায়ের রোগশয্যায় তার পাশে থাকতে অবশেষে দেশে ফিরছেন, এই গুঞ্জন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিএনপির দলের ভেতরে বাইরে এবং খালেদা জিয়ার নেতা কর্মী সমর্থকদের মধ্যে। তার কারণ হিসেবে সামনে এসেছে যে তারেক জিয়া এবং তারেক রহমানের কন্যার জাইমা রহমানের
অত্যন্ত প্রিয় যে বিড়াল জিবু, যেই বিড়ালের সঙ্গে ছবি তুলে তারেক রহমান গত কয়েক মাসে কয়েক দফা ভাইরাল হয়েছেন, এমনকি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারেও তারেক রহমান আলাদা করে এই বিড়াল বিষয়ে কথা বলেছেন। তাদের সেই অতি আদরের বিড়াল জিবুর জন্য পাসপোর্ট এবং অনুমোদনের ব্যবস্থা হয়ে গেছে। এই খবরটি বিএনপির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ইনকিলাব সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে শিগগিরই দেশে ফিরতে পারেন, এই গুঞ্জন জোরালো হয়েছে দলের ভেতরে এবং বাইরে। এবং এর প্রমাণ হিসেবে সেখানে বলা হয়েছে যে দলীয় একটি ঘনিষ্ঠ সূত্র জানায় ইতোমধ্যেই আলোচিত সেই বিলাতি বিড়ালটির জন্যে পাসপোর্ট সহ প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। এতে ধরে নেওয়া হচ্ছে তারেক রহমান শুধু পরিবার নিয়েই নয়, সঙ্গে নিয়ে ফিরছেন আদরের বেড়াল জিবুকেও। এই বেড়ালটি যে তার কন্যা জাইমা রহমানের, বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান সেটা পরিষ্কার করেছিলেন এবং বলেছিলেন যে মেয়ের হলেও এই বেড়ালটিকে এখন তারা সকলেই আদর করেন। কাজেই এই বেড়ালের সঙ্গে তারেক রহমান এবং তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কটা আঁচ করেই এখন বিএনপির নেতাকর্মীরা বলছেন নিশ্চয়ই তারেক রহমান ফিরছেন, সপরিবারে ফিরছেন, এবং সে কারণেই বিড়ালের পাসপোর্ট এবং অনুমোদন জোগাড় হয়ে গেছে। বিড়ালের পাসপোর্ট এবং অনুমোদন জোগাড় হয়েছে বটে, কিন্তু তারেক রহমানের পাসপোর্ট অনুমোদন কি জোগাড় হয়েছে? মঙ্গলবার পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে তারেক রহমানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ট্রাভেল পাস চাওয়া হয় নাই। ট্রাভেল পাস চাওয়া মাত্রই তাকে ট্রাভেল পাস দিতে সরকার প্রস্তুত আছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা একদিন লাগে, উনি যেদিন চাইবেন, মানে তারেক রহমান যেদিন চাইবেন যে উনি আসবেন, সেদিনই সেই ট্রাভেল পাসটা তাকে পৌঁছে দিলে তিনি হয়তো পরদিনেই প্লেনে উঠতে পারবেন। কাজে এটা কোনো অসুবিধা হবে না, এটা সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে। এখন বিএনপির বিভিন্ন নেতাদেরকে এখনো যখন জিজ্ঞেস করা হচ্ছে, এমনকি আমির খসরু মাহমুদ চৌধুরীকেও জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকেরা যে ট্রাভেল পাস লাগছে কেন তারেক রহমানের, তিনি সে কথা বলতে রাজি না হলেও এই নিয়ে জল্পনাতেও পত্রপত্রিকা সয়লাভ, কারণ রাজনৈতিক আশ্রয়ে আছেন। 2012 সালে রাজনৈতিক আশ্রয়ের অনুমোদন চেয়ে পাসপোর্ট জমা দিয়েছেন তারেক রহমান। একথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে 2018 সালেই বলেছিলেন। এবং সে কারণেই যেহেতু তার কোনো পাসপোর্ট নাই, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি তৃতীয় দেশে গেছেন। এর আগে মালয়েশিয়ায় গেছেন ভাইয়ের জানাজায় অংশ নিতে, আরাফাত রহমান কোকর সৌদি আরবে গেছেন উমরা করতে, কিন্তু নিজ দেশে ফিরতে হলে তাকে আসলে একটা ট্রাভেল পাস বা নতুন পাসপোর্ট নিয়ে ফিরতে হবে। পাসপোর্ট একটু সময় সাপেক্ষ হলেও ট্রাভেল পাস নিতে হবে। এবং কূটনীতিকদের সঙ্গে কথা বলে বিবিসি লিখছে এই ট্রাভেল পাস আসলে ওয়ান ওয়ে, মানে একবার, কারণ যেই দেশে আপনার ঝুঁকি বলে আপনি আরেক দেশে আশ্রয় প্রার্থী হয়েছেন, মানে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থী হয়েছেন তারেক রহমান যদি সে দেশেই বাংলাদেশেই নিরাপদে ফিরে আসার পথ হয়ে যায় তার, সেখানে তিনি ফিরতে পারেন, তাহলে তো আর যুক্তরাজ্যে তার থাকবার প্রয়োজন নাই। কাজেই তার নিজ দেশ, যে দেশে তার ঝুঁকি বলে তিনি অন্য দেশে আশ্রয় নিয়েছেন, সে দেশ তাকে একটা ওয়ান ওয়ে ট্রাভেল পাস দেবে। মানে যে পাস নিয়ে তারেক রহমান ঢুকবেন একবার বাংলাদেশে, সে পাস নিয়ে তিনি কিন্তু আর যুক্তরাজ্যে ফিরতে পারবেন না। কাজেই খুব স্বাভাবিক তারেক রহমান যখন ফিরবেন তখন বেড়াল এবং হয়তো সপরিবারে ফেরবার কথা ভাববেন। এই নিয়ে তো আলাপ হচ্ছিলই যে কি কারণে জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, যিনি একেবারে নির্বিঘ্নে মে মাসে ঢাকায় শাশুড়ির সাথে এসে ঘুরে গেলেন, তিনি কেন আসছেন না? কিংবা জাইমা রহমান, তারও যে যাতায়াতে কোনো বাধা নাই, তার প্রমাণ এই ফেব্রুয়ারি মাসেই তিনি তার বাবা তারেক রহমানের প্রতিনিধিত্ব করতে ট্রাম্প প্রশাসনের, মানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের অত্যন্ত ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, সেখানে কিন্তু বিএনপির প্রতিনিধি দলে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে গিয়ে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন লন্ডন থেকে ওয়াশিংটনে গিয়ে। কাজেই জাইমা রহমানের আসতেও কোনো অসুবিধা নাই। আর জাইমা রহমান যদি আসেন তাহলেই আসলে জিবুকে নিয়ে বা বেড়ালকে নিয়ে তারেক রহমানের ফেরবার প্রশ্ন আসে। দেখেন, এসব জল্পনা
আকাশে উঠছে, তার আরেকটা বড় কারণ হচ্ছে যে বিএনপি থেকে বহিষ্কৃত 5 বার এ পর্যন্ত বহিষ্কৃত মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান তিনি আবার মঙ্গলবার হাসপাতাল ঘুরে বেরিয়ে এসেই তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিয়ে বলছেন যে খালেদা জিয়া আসলে মারা গেছেন, তার ভেতরে তিনি আসলে মৃত এবং তাকে একটা সরকার নাটক করে টানাটানি করে বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এই অবস্থায় বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করার, মানে বিড়ালের পাসপোর্ট অনুমোদন হয়ে গেছে বলেও আশ্বস্ত করার চেষ্টা হচ্ছে বটে, কিন্তু তারা আবার শতভাগ আশ্বাস পাচ্ছেন না এবং সে কারণে যতই তাদেরকে ভিড় না করতে বলা হোক, তারা একদিকে তাদের নেত্রীর প্রতি ভালোবাসায় প্রার্থনায় যেমন হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন, তেমনি বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই শঙ্কা আছে যে সরকার হয়তো তাকে, মানে খালেদা জিয়াকে যখন আর তার কোনো চিকিৎসা আসলে বাকি নাই, শুধুমাত্র তার ছেলে এবং তার ছেলের পরিবার বাংলাদেশে আসতে চাইছেন না, তারা এলে আর যুক্তরাজ্যে ফিরতে পারবেন না, এ কারণে তাদের নেত্রীকে আসলে বিদেশ পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা, একটা উদ্যোগ সরকার নিচ্ছে। এর মধ্যেই আজকে সকালে কিন্তু আবার ব্রিটিশ ডাক্তার এসে পৌঁছেছে এভারকেয়ার হাসপাতালে, যারা কিনা লন্ডনে চিকিৎসা করছিলেন খালেদা জিয়ার, যখন জানুয়ারিতে লন্ডনে খালেদা জিয়া চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেই ডাক্তারেরা আসবার পরেও কিন্তু বলা হয়েছে যে এই ব্রিটিশ ডাক্তার খতিয়ে দেখবেন, বিবেচনা করে দেখবেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার মতো অবস্থা আছে কিনা। তাহলে সরকার বলছে তাদের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, সরকার আবার হেলিকপ্টার মহড়ার আয়োজন করেছে এবং বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে আপনারা বিভ্রান্ত হবেন না, সেনাবাহিনী, বিমান বাহিনী হেলিকপ্টার মহড়া করবে এভারকেয়ারে। এখন এই সব কিছু মিলিয়ে এখনো বিএনপি নেতা কর্মী সহ পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন যে সম্ভবত তারেক রহমান শেষ চেষ্টা করছেন যাতে ওয়ান ওয়ে পাস নিয়ে, ট্রাভেল পাস নিয়ে তাকে বাংলাদেশে ফিরতে না হয় এবং যুক্তরাজ্যে তিনি যে একটা স্থায়ী আবাস গড়ে তুলেছিলেন সে আবাসটি তে আবার ফেরার সুযোগ তার চিরতরে বন্ধ হয়ে যায়। মানে এই ঝুঁকিটা নিতে এখনো তিনি মানসিকভাবে প্রস্তুত নন হয়তো। কিন্তু তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ বাংলাদেশের একজন প্রভাবশালী সম্পাদক আমাকে নিশ্চিত করেছেন যে তার সঙ্গে তারেক রহমানের কথা হয়েছে এবং তিনি লিখছেন শিওর শিওর শিওর, নিশ্চিত 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 তারেক রহমান তাকে বলেছেন তিনি দেশে ফিরছেন। কাজেই দেশে ফিরছেন, আবার হাসপাতালের চারপাশে যেসব ঘটনা প্রবাহ ঘটছে কিংবা মেজর আখতারুজ্জামানের মতো বিএনপি ঘনিষ্ঠ এক দল যে নানা রকম প্রচারণা চালাচ্ছে, তাতে খালেদা জিয়াকেই বিদেশ নিয়ে যাওয়ার চেষ্টাটা এখনো বহাল আছে কিনা সে বিষয়টাতেও সন্দেহ এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তবে আসলে হাসপাতালের ভেতরে কি চলছে তা নিয়ে সন্দেহের অবসান ঘটছে না। তার কারণ মঙ্গলবার হঠাৎ করেই যখন 3 বাহিনী প্রধান খালেদা জিয়াকে দেখে এলেন, তারা কোনো কথা বলেন নাই সংবাদ মাধ্যমের সঙ্গে তাকে দেখে এসে, এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও গেলেন তাকে দেখতে এবং বেরিয়ে এসে তিনি বললেন যে আরো অনেকবার এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন বটে খালেদা জিয়া, কিন্তু এরকম সংকটময় পরিস্থিতি আর কখনো হয় নাই। এবং এর পাশাপাশি যখন জামায়াতের আমির এই মন্তব্যটাও করলেন যে সৃষ্টিকর্তা তো পরম করুণাময়, তিনি আসলে জীবিতকেও মৃত্যু দিতে পারেন আবার মুমূর্ষুকেও জান দিতে পারেন, এমন একটা মন্তব্য যখন তিনি করলেন এবং 3 বাহিনী প্রধানও গিয়ে তাকে দেখে এলেন, তখন এই বিষয়টি মঙ্গলবার রাত নাগাদ আবারও ভীষণভাবে জোরালো হয়ে উঠেছিল সেই আলাপ যে খালেদা জিয়া কেমন আছেন হাসপাতালের ভেতরে। আর তার ভেতরে তো এই সন্দেহ তো দানা বেঁধে উঠেছেই যখন হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে মেজর আখতারুজ্জামানের মতো এক নেতা বলে বসলেন যে খালেদা জিয়া আসলে আর নেই। দেখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সোমবার দুপুরে যখন সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছিলেন যে খালেদা জিয়া আসলে ভেন্টিলেশনে চলে গেছেন, লাইফ সাপোর্টে চলে গেছেন রোববার রাত থেকেই,
তারপরেই কিন্তু সে খবর ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যমে, এবং এরপরেই সরকারের তরফে এসএসএফ পিজিআর নিয়োগ করা হয়। বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়াকে ঘোষণা দেওয়ার মাধ্যমে খালেদা জিয়াকে একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা হয়, এবং বিএনপির তরফে বলা হয় যে খালেদা জিয়ার নিজস্ব চিকিৎসক এজেডএম জাহিদ হাসান ছাড়া আর কারো কোনো ব্রিফিংয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। এবং এরপর থেকেই আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ সহ কোনো শীর্ষস্থানীয় বিএনপি নেতৃবৃন্দকেই কিন্তু আর দেখা যাচ্ছে না যে তারা হাসপাতালে যাচ্ছেন, কারণ তারা হাসপাতাল থেকে বেরোলে আসলে তাদের যেমন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে হবে, তেমনি নেতাকর্মীদের সঙ্গেও কথা বলতে হবে। তাই বুঝতে অসুবিধা হয় না যে খালেদা জিয়া হাসপাতালের ভেতরে কি অবস্থায় আছেন সে প্রসঙ্গে যে কোনো আলাপ একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি আপনাদেরকে আগেই যেটা বলেছি যে এই এসএসএফ পিজিআর নিয়োগ থেকে শুরু করে হেলিকপ্টার মহড়া, হাসপাতালের সামনে ব্যারিকেড বেড়েছে মঙ্গলবারে, বুধবার, আজ বিজিবি মোতায়েন হয়েছে, এই সব কিছুই আসলে নেতাকর্মীদের থেকে খালেদা জিয়াকে বিচ্ছিন্ন করবার একটা প্রচেষ্টা, তার নিরাপত্তা বলয় বাড়ানোর একটা প্রচেষ্টা, এবং খবর যাতে বেরিয়ে না পড়ে তার একটা সুস্পষ্ট প্রচেষ্টা। অপেক্ষাটা তারেক রহমানের জন্য। তারেক রহমানকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কি মাকে নিয়ে যেতে পারছেন, নাকি তাকেই সপরিবারে দেশে ফিরতে হচ্ছে ওয়ান ওয়ে ট্রাভেল পাস নিয়ে। আবার অনেকে বলছেন তারেক রহমান নামছেন, হেলিকপ্টার মহড়া হচ্ছে খালেদা জিয়াকে বিমানবন্দরে নেবার জন্য নয়, বরং তারেক রহমানকে বিমানবন্দরে নামা মাত্র সরাসরি এই হেলিপ্যাডে তার মায়ের কাছে এভার কেয়ারে জনগণের সকল ভিড় এড়িয়ে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তারেক রহমান তার মাকে বিদেশ নেওয়া যায় কিনা সেদিকে নজর